ওকে, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাজিনা হাসান। আমরা এখন সলভ ক্লাসের দিকে যাই। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, তো এবার পরীক্ষার অ্যান্সারের সাথে আমাদের অ্যান্সারগুলো মিলাই নেন এবং কোথায় ভুল হয়েছে সেগুলো একটু আমরা খেয়াল করে দেখি। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে ডিউরিং প্ল্যানিং ফর স্কিন ইনসিশন হোয়াট ফ্যাক্টর শুড বি কনসিডার্ড। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। প্রথমটা ছিল, এগুলো ছিল আমাদের অপশন। এবার অ্যান্সারগুলো দেখি। হ্যাঁ, ল্যাঙ্গার্স লাইন, অবশ্যই এটা ট্রু হবে, কারণ আমাদের ল্যাঙ্গার্স লাইনের কনসেপ্টটাই ছিল এরকম যে এই লাইনের প্যারালাল যদি আমরা স্কিন ইনসিশনগুলো দিই, যে এটা যদি আপনার ল্যাঙ্গার্স লাইন হয়, এটার প্যারালাল যদি আমরা ইনসিশন দিই, তাহলে ইনসিশন মানে স্কারটা আগলি স্কার হবে না, স্কারটা ভালো করে হিল করবে। আর যদি আমরা এটা পারপেন্ডিকুলারলি দিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে স্কারটা আগলি স্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ডেফিনেটলি আমাদেরকে ওগুলো কনসিডার করতে হবে যে কোন অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলোকে আমরা সেভ করব, সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ইনসিশন প্লেস করতে হবে। কসমেটিক ফ্যাক্টর ডেফিনেটলি, মানে প্লাস্টিক সার্জারির এত ডিমান্ড, প্লাস্টিক সার্জনদের এত ডিমান্ড, এই একটা কারণে কিন্তু, তাই না? মানে অনেক, যদিও আরও অনেক কাজ আছে প্লাস্টিক সার্জারির, অনেক অনেক কাজ, তারপরে এইটা একটা বড় কারণ যার জন্য অনেক ডিমান্ড থাকে। সো এটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, আর এটা হলো অ্যাডিকুয়েট অ্যাক্সেসটা আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে গেলে আমি অ্যাডিকুয়েটলি যেতে পারবো। আর একটা হচ্ছে চান্স অফ ব্লিডিং। এখন চান্স অফ ব্লিডিংটা এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট না কনসিডার করার জন্য, কারণ আপনি যে কোনো ইনসিশন দেন কম বেশি একটু একটু ব্লিডিং হতে পারে। সো চান্স অফ ব্লিডিং অপশনটা ফলস, আর বাকি যে অপশনগুলো ওইগুলো হচ্ছে ট্রু, কারণ চান্স অফ ব্লিডিং সবগুলোতেই থাকে। আমাদেরকে মেজর ভেসেল সেভ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রাইম টার্গেট। ওকে, তাহলে এবার আসেন রিগার্ডিং রিমুভাল অফ ড্রেন, উইচ স্টেটমেন্টস আর ট্রু। ড্রেন রিমুভালের বেলায় দেখেন, তার অপশান ছিল আমাদের কি, থাইরয়েডেক্টমি 24 আওয়ার্স আফটার সার্জারি, ট্রু। থাইরয়েডের ড্রেনটা 24 আওয়ার্সের পরে ইউজুয়ালি আর লাগে না, কিন্তু প্রথম 24 আওয়ার্সে খুব বড় একটা কমপ্লিকেশন হয় থাইরয়েড সার্জারির পরে, সেটা হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ। এটা যে কোনো, এটা 24 ঘন্টার মধ্যে ইউজুয়ালি যে কোনো সময় হতে পারে, এবং যদি রিঅ্যাকশনারি হেমোরেজটা হয় তাহলে এটা কিন্তু লাইফ থ্রেটেনিং একটা সিচুয়েশান। সো ট্রু। মাস্টেক্টমি ইউজুয়ালি 5 days আফটার সার্জারি, ইউজুয়ালি, কিন্তু আমরা একটা প্যারামিটার ফলো করি, আমরা দেখি যে ড্রেনে যে কালেকশন কত আসছে, এটা একটা ইম্পর্ট্যান্ট। একটু দেখেন তো, বেলি লাভে আমাদের বলা আছে ডেইলি কালেকশন যদি লেস দেন 20 ml হয়, লেস দেন 20 ml পার ডে হয়, ওই ক্ষেত্রে আমরা ব্রেস্টের ড্রেনটা রিমুভ করি। সো ব্রেস্টের জন্য আপনারা এই জিনিসটা একটু, মানে এটা তো জানলেনই, এটার পাশাপাশি আপনারা এটা জানেন যে ইউজুয়ালি কালেকশনের অ্যামাউন্ট 20 ml এর কম যখন হবে, তখনই আমরা এটা ওপেন করব। আচ্ছা, কলোরেক্টাল অ্যানাস্টোমোসিস 7 days আফটার সার্জারি। কেন 7 days আফটার সার্জারি? মনে করেন আপনি এপিআর করলেন, বা আপনি অ্যান্টেরিয়র রিসেকশন করলেন, বা আপনি রাইট হেমিকোলেক্টমি করলেন, লেফট হেমিকোলেক্টমি করলেন। বইয়ে বলা আছে যে অ্যানাস্টোমোটিক লিকেজের টাইমটা কতটুকু। অ্যানাস্টোমোটিক লিকেজের যে টাইমটা, সেই টাইমটা বেলি লাভে দুই জায়গায় দুই রকম। এক জায়গায় বলা আছে 5 to 7 days, এক জায়গায় বলা আছে 6 to 8 days। একই বইতেই দুইটা ইনফরমেশান দেওয়া আছে। তাহলে আমাকে অ্যাটলিস্ট 7 to 8 days আমাকে ড্রেনটা রাখতে হবে। কেন ড্রেনটা রাখতে হবে? যেন অ্যানাস্টোমোটিক যদি কোনো লিকেজ হয়, লিকেজটা হলে আমরা তাড়াতাড়ি লিকেজটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং ওই লিকেজ হলে ওখানকার কন্টেন্টগুলো যাতে ড্রেন হতে পারে, এই জন্য ড্রেনটা আমাদের প্রয়োজন। একটা জিনিস মাথায় রাখতে হবে, ড্রেন কিন্তু কখনো আপনার অ্যানাস্টোমোটিক লিকেজকে প্রিভেন্ট করবে না, কিন্তু ড্রেন আপনাকে একটা কাজ করতে পারে, সেটা হলো অ্যানাস্টোমোটিক লিকেজটার আর্লি আইডেন্টিফিকেশানটা আপনাকে করতে হেল্প করবে, এবং জায়গাটার ড্রেনেজের জন্য আপনাকে হেল্প করবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে কলোরেক্টাল অ্যানাস্টোমোসিসে কেন আমরা 7 to 8 days ড্রেনটা রাখছি। আচ্ছা, এবার ছিল টি টিউব। টি টিউবের জন্য ডেফিনিট একটা ম্যানেজমেন্ট আছে, এটা সেটার অংশ হিসাবে টি টিউব অবশ্যই আমরা 10 days রাখবো। সো মানে বাইল ডাক্টস, কমন বাইল ডাক্ট, ওগুলো হিল হতেও 10 days এরকম টাইম লাগবে। আচ্ছা, হার্নিওপ্লাস্টির জন্য এটা ইউজুয়ালি 14 days আফটার সার্জারি রাখা হয় না। এটা ইউজুয়ালি হার্নিওপ্লাস্টিতে ইউজুয়ালি ড্রেন ইউজ হয়ই কম, খুবই রেয়ার কেসে আমরা হার্নিওপ্লাস্টিতে ড্রেন ইউজ করি। ওকে, সো
আর দিলেও 14 ডেজ তো কখনোই না। আচ্ছা, এবার আসেন হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ডায়াথার্মি। এগুলো ছিল আমাদের অপশানে ইলেকট্রিকিউশন, এক্সপ্লোশন, বার্ন, চ্যানেলিং, ওয়াটার ইনটক্সিকেশন। এর মধ্যে দেখেন সবগুলো অপশনের মধ্যে প্রথম 4টা অপশনই ট্রু। ডায়াথার্মিতে আপনার ইলেকট্রিকিউশন হতে পারে, এক্সপ্লোশন হতে পারে, বার্ন অবশ্যই হতে পারে, ডায়াথার্মি বার্ন খুবই কমন। চ্যানেলিং এফেক্টটা যদি আমরা ল্যাপারোস্কোপিক্যালি ডায়াথার্মি ইউজ করি তখন এটা দেখা যেতে পারে। আর ওয়াটার ইনটক্সিকেশনটা হলো পার্টিকুলারলি টিউআরপি, ট্রান্সইউরেশনাল ডিসেকশন অফ প্রোস্টেট, এই সার্জারির একটা কমপ্লিকেশন। এটা ইউজুয়ালি ডায়াথার্মির সাথে রিলেটেড না। ওকে, এবার আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 4 নম্বর কোয়েশ্চেনটা ছিল যে মেকানিজম ইউজড বাই ক্যান্সার টু ফ্যাসিলিটেট ইনভেশন। ইনভেশন হচ্ছে ক্যান্সার সেলের একটা প্রপার্টি, যে ক্যান্সার সেল সারাউন্ডিং টিস্যুগুলোকে অ্যাফেক্ট করতে পারে। আচ্ছা, তাহলে ইনভেট করতে গেলে ক্যান্সার সেলের কী কী দরকার, মানে কী কী স্পেশাল প্রপার্টি ক্যান্সার সেলের আছে এবং তারা কী মেকানিজম ইউজ করে। একটা হচ্ছে রাইজ ইন ইন্টারস্টিশিয়াল প্রেশার উইদিন আ টিস্যু। আপনারা জিনিসটা কেউ, এটা কিন্তু বেলি লাভের একটা পেজ 141 থেকে নেওয়া। তো মনে করেন আপনি এটা পড়েননি, বেলি লাভটা আপনার পড়া নাই, কিন্তু আপনি যদি কমন সেন্স ইউজ করেন, আপনি আপনার 3rd ইয়ারের প্যাথোলজির নলেজটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সারগুলো হুবহু সরাসরি পেয়ে যাচ্ছেন। কী করে পাচ্ছেন দেখেন, রাইজ ইন ইন্টারস্টিশিয়াল প্রেশার উইদিন আ টিস্যু, ডেফিনেটলি এটা ট্রু। একটা টিস্যুর আছে আপনার এভাবে আছে, এখন এই টিস্যুটার ভিতরে যদি ইন্টারস্টিশিয়াল প্রেশারগুলো বেড়ে যায়, বেড়ে গেলে কি হবে, এই টিস্যুগুলো এগুলো রাপচার হওয়ার এবং রাপচার হয়ে সেলগুলো ডিসেমিনেটেড হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। এই জন্য রাইজ ইন ইন্টারস্টিশিয়াল প্রেশার উইদিন আ টিস্যু, এটা ট্রু। সিক্রেট এনজাইম দ্যাট ফর্ম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আপনারা আবারও পুরানো সে প্যাথোলজির নলেজটাই দেখেন, সেলগুলো কিন্তু একটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে থাকে এবং তার বাইরে থাকে হলো এক্সট্রাসেলুলার এবং তার আশপাশে থাকে হলো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। যদি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্ম হয় তাহলে তো সেলগুলো আলাদাভাবে ছড়াবে না, ডিসপারশন হবে না, ইনভেশন হবে না। ইনভেশন হইতে হলে এমন করতে হবে আমাকে যে এক্সট্রাসেলুলার এই ম্যাট্রিক্সটাকে আমাকে ডিসলভ করে ফেলতে হবে। যদি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা না থাকে, ডিসলভ হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, তখনই তো, এবং বেসমেন্ট মেমব্রেনও একটা পর্যায়ে যদি ডিসলভ হয়ে যায়, তখনই তো এই সেলগুলো ডিসেমিনেট করবে, চারিদিকে ছড়াবে, একসাথে সেলটাকে যাতে বেঁধে না থাকে, এটা টার্গেট। আচ্ছা, দে বিকাম মোবাইল, ট্রু। দে সিক্রেট কোলাজেনেস অ্যান্ড প্রোটিয়েস, ডেফিনেটলি ট্রু। কারণ এই কোলাজেনেস আর প্রোটিয়েস কী করবে, এখানে যে কাজটা বিতে যে অপশানে আমরা যে কথাটা বলেছিলাম যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আর এই যে বেসমেন্ট মেমব্রেন, এগুলোকে ডিসরাপ্ট করবে হলো কোলাজেনেস আর হলো প্রোটিয়েস, এই এনজাইম দুইটা। ওকে, এই জন্য এই দুইটা, এটা ট্রু। আচ্ছা, দিস ইনক্রিজ ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন, বোঝাই যাচ্ছে এটা ফলস, কারণ ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন যদি বেড়ে যায় তাহলে তো কখনোই এটা ক্যান্সার ইনভেট করতে পারবে না। ওকে, এবার 5 নাম্বারটা আমরা আসি, রিগার্ডিং এশিয়াটিক কোলঞ্জিও হেপাটাইটিস। দিস ওয়ার দ্য অপশনস। আমরা এবার অপশনগুলোর সাথে মিলাই। এটা বেলি লাভ থেকে নেওয়া, পেজ নাম্বার 62। এখানে দেখেন, এখানে কিন্তু সবগুলোই ট্রু। এটা ক্লোনার্কিস সাইনেনসিস করছে। এই নামটা কিন্তু পরীক্ষার জন্য এফসিপিএস পার্ট 1-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নাম, ক্লোনার্কিস সাইনেনসিস। এরা আরও কী কী ডিজিজ করে, এরা কিন্তু কোলঞ্জিওকার্সিনোমাও করে, ঠিক আছে। সো প্যারাসাইটস অফ সার্জিক্যাল ইম্পর্টেন্স, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সার্জনদের জন্য, কারণ আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে বসবাস করি, আমাদের কাছে ইনফেক্টেড কেস অনেক আসে এবং সার্জন হিসাবে এগুলো আমাদের সবগুলো পারাটা আমাদের দায়িত্ব। ওকে, তাহলে সবগুলো ট্রু। আচ্ছা, তারপর 6 নম্বরটা দেখি, ইউনিভার্সাল প্রিকশনস ফর সার্জনস ডিউরিং ডিলিং উইথ এইচআইভি অর হেপাটাইটিস পেশেন্টস ইনক্লুড কী কী আমরা নিয়ে থাকি। ডাবল গ্লাভিং নিডেড, ডাবল গ্লাভিং অবশ্যই নিডেড। তারপরে অ্যাভয়েড নেসেসারি মুভমেন্ট ইন দ্য থিয়েটার, এটা ফলস, কারণ দেখেন এখানে আপনাকে বলছে অ্যাভয়েড আননেসেসারি মুভমেন্টস ইন দ্য থিয়েটার। আপনি যদি অপারেশন থিয়েটারে কোনো মুভমেন্টই না করেন তাহলে কি আপনি মানে কোনো কাজ করতে পারবেন? ডেফিনেটলি পারবেন না। নেসেসারি মুভমেন্ট আপনাকে করতেই হবে, নেসেসারি মুভমেন্ট নিয়ে কারোর কোনো আপত্তি নাই। তাহলে এখানে দেখেন পরীক্ষার সময় যেটা হবে, এই কোয়েশ্চেনগুলোতে, এগুলো কিন্তু খুবই সহজ কোয়েশ্চেন, একেবারে সহজ, কিন্তু এই কোয়েশ্চেনগুলোই কমন,
এগুলোই বারবার ঘুরে ফিরে পরীক্ষা আসে। তো যে কাজটা আপনারা কখনোই করবেন না সেটা হলো তাড়াহুড়া করে কোয়েশ্চেনটা, মানে দেখছেন যে হ্যাঁ আরে এটা তো সহজ জিনিস, আমি এবার তাড়াহুড়া করে জাস্ট কোনো মতে ট্রু ফলস দাগায় যাই, এই ভুলটা করবেন না। কারণ পরীক্ষার সময় যে ভুলটা হবে সেটা হলো এইটাকে আপনারা খেয়াল করে পড়বেন না, আপনারা তাড়াহুড়ার মধ্যে পড়ে যাবেন যে অ্যাভয়েড আননেসেসারি মুভমেন্ট ইন দ্য থিয়েটার দিয়ে এটাকে ট্রু দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই রকম ভুলগুলো কিন্তু হয়, এবং এই ভুলগুলো আমরা যখন পরীক্ষার আগে বিভিন্ন সময় মডেল টেস্টগুলো নেই, এই মডেল টেস্টে আমরা দেখেছি যে সহজ কোয়েশ্চেনে স্টুডেন্টরা এই জায়গায় ভুলগুলো করে। তো আপনাদেরকে ভুলের জায়গাগুলোকে পয়েন্ট আউট করে দিচ্ছি যেন আপনারা সহজ কোয়েশ্চেন দেখে সহজেই ভুলগুলা না করে বসেন। আচ্ছা, এবার আসেন আমরা দেখি যে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস ফ্যাপ এটা কোন জিনের মিউটেশনের জিন বা জিনের মিউটেশনের জন্য এটা হচ্ছে। এগুলো ছিল আমাদের অপশানে। এবার আমরা অ্যান্সারগুলো দেখি। অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এপিসি। ওকে, এপিসি জিনের কারণে এটা এটা হচ্ছে, বাকি সবগুলো অ্যান্সার ফলস। এই কোয়েশ্চেনটা কিন্তু এসবিএতেও দেওয়ার মতো। আচ্ছা, এবার আমরা এসবিএ দেখি। এসবিএতে কী আসছে দেখেন, এটা হলো বলছে যে 55-year-old ডায়াবেটিক হাইপারটেনসিভ অ্যান্ড কোভিড-19 পজিটিভ মেল। দেখেন তার একটা পুরো সিনারিওগুলো দিয়ে দিচ্ছে। প্রেজেন্ট উইথ সার্জিক্যাল সাইট ইনফেকশন ফলোয়িং এমার্জেন্সি হার্নিওপ্লাস্টি। এখন আপনাকে মনে হতে পারে যে কোভিড-19 মেল তার সার্জারি কেন করলো, এই যে কেন এই জন্য করলো, ফলোয়িং এমার্জেন্সি হার্নিওপ্লাস্টি ফর স্ট্র্যাঙ্গুলেটেড গুনাল হার্নিয়া, হুইচ ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল অ্যানারোব টু কজ সার্জিক্যাল সাইট ইনফেকশন, এসএসআই। প্রিন্সিপাল অ্যানারোব কোনটা? আমরা দেখি এবার অপশনগুলো কী কী। এটা তাহলে এবার অপশনগুলো থেকে আমরা দেখি যে এখান থেকে কোনটা হবে। এটা হচ্ছে আমাদের অপশন হচ্ছে হলো সি, ব্যাকটেরিয়াল ফ্র্যাজিলিস ইজ দ্য প্রিন্সিপাল অর্গানিজম দ্যাট সিলজি উইথ অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই টু কজ এসএসআই। এই কোয়েশ্চেনটাকে কিন্তু কয়েকভাবে করা যেতে পারে। এখানে মেইন এই কোয়েশ্চেনটা হলো লাস্টের লাইনটা, হুইচ ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল অ্যানারোব টু কজ সার্জিক্যাল সাইট ইনফেকশন। এই কোয়েশ্চেনটাই হচ্ছে আমাদের লাইনটাই হলো আমাদের কোয়েশ্চেনের মেইন লাইন। আগের যে কথাবার্তাগুলো সেগুলো আপনাকে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশন করার জন্য বা কোয়েশ্চেনটার লেন্থটা একটু বাড়ানোর জন্য। তো আপনারা যখন এই ধরনের লম্বা কোয়েশ্চেনগুলো পড়বেন আপনারা অবশ্যই পড়ার সময় ধৈর্যটা বজায় রাখবেন, ঠিক আছে? ধৈর্য ধরে প্রপারলি পড়বেন, প্রপারলি অ্যান্সার করবেন। ওকে, এবার 2 নম্বরটা দেখি। 70-year-old patient presents with high grade fever with chills and rigor for 5 days. Okay, consultant suggest broad spectrum antibiotic in IV route, so the nurse has performed cannulation of the patient. ঠিক আছে? আচ্ছা, বাট she performed it in a non-sterile way. সে প্রপার স্টেরিলিটিটা সে কোনো কারণে মেনটেন করেনি, which is very unfortunate. আচ্ছা, he also has a prosthesis in right hip joint. Which organism can be a major threat in this case? এইখানে লাইনটা আপনারা খুব ভালো করে খেয়াল করেন। এইরকম ক্লিনিক্যাল সিনারিও দিচ্ছে, তার মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেশেন্টটার আইভি ক্যানুলা আসছে এবং তার একটা প্রস্থেসিস আসছে। এই রকম সিচুয়েশনে কোন অর্গানিজমটা সবচেয়ে কমন, এই অ্যাঙ্গুলার অ্যান্সার কিন্তু ফিক্সড, ঠিক আছে? এগুলো বইয়ে আছে এবং এগুলোর অ্যান্সার খুবই ফিক্সড, এগুলো যেন কোনোভাবে আমাদের ভুল না হয়। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে হলো এ, স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মিডিস। এইটা হচ্ছে হলো সেই সব পেশেন্টদেরই, মানে এর জন্য এটা রিস্কি যাদের ইনডুয়েলিং ভাস্কুলার বা অর্থোপেডিক প্রস্থেসিস আছে, অথবা যাদের কোনো ক্যানুলা বা ক্যাথেটার আছে তাদের জন্য। আর আপনাকে তার মানে এই কোয়েশ্চেনটা থেকে আপনাকে এই ইনফরমেশনটা পিক করতে হবে যে যাদের কোনো প্রস্থেসিস আছে কিংবা যাদের কোনো ক্যানুলা আছে তাদের জন্য সবচেয়ে কমন ইনফেকশন হতে পারে হলো আমাদের এই স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মিডিস দিয়ে। ওকে, এই ইনফরমেশনটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন এখানে এটাকে অন্য যে কোনোভাবে দেওয়া যেতে পারতো, তার ভাস্কুলার কোনো স্টেন্ট আছে, তখন ওখানে ওই ভাস্কুলার কোনো গ্রাফট বসানো আছে, ওখানে ইনফেকশন হলো, সেটার জন্য কোনটা কমন, এরকম করে বিভিন্নভাবে আপনাকে এই সেম কোয়েশ্চেনটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে, কিন্তু মেইন থিমটা আপনাদেরকে ঠিক রাখতে হবে যে দিস ইজ দ্য থিং। আসেন এবার আমরা পয়েন্টটা দেখি। 5-year-old child presented with high grade fever with unconsciousness. পেশেন্ট কি প্যারেন্টস হিস্ট্রি দিল কি 9 month ago অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণে তার স্প্লিনেক্টমি করা, ঠিক আছে? আর ডক্টর অ্যাডভাইস করার পরেও দ্য পেশেন্ট হ্যাজ আ ক্যাট অ্যাট হোম, হোয়াট ইজ দ্য পসিবল অর্গানিজম হিয়ার? তার মানে এখানে আপনার কোয়েশ্চেনটা হলো যে স্প্লিনেক্টমি করা একটা পেশেন্টের
যদি ডোমেস্টিক পেটস, ক্যাটস, ডগস এগুলোর সাথে যদি তার কন্ট্যাক্ট হয়, তখন তার কোন অর্গানিজমটা মোস্ট কমনলি তাকে অ্যাফেক্ট করতে পারে। যে কোনো অর্গানিজমই কিন্তু হতে পারে, এখানে যতগুলো নাম দেওয়া আছে প্রতিটা অর্গানিজমই কিন্তু হতে পারে, কিন্তু মোস্ট কমন অর্গানিজম কোনটা সেটা আমাদের এখানে চিন্তা করতে হবে। এখানে হচ্ছে হলো ই, ক্যাপনোসাইটোফাগা ক্যানিমোরসাস। ওকে, সো এটা আমরা খেয়াল করবো। আচ্ছা, 4 দেখেন, হুইচ ওয়ান ইজ নট আ ফর্ম অফ সিনথেটিক মেশ। সিনথেটিক মেশ না কোনটা? এটা হলো পলিপ্রোপাইলিন, পলিয়েস্টার, পিটিএফই, ক্যাটগার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হলো ই। ওকে, এইটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, 5 নাম্বারটাও একটু ডুপ্লিকেশন হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা বন্ধ করো। আসেন এবার, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ নট আ ক্রাইটেরিয়া ফর স্ক্রিনিং। তাহলে এবার দেখি, একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল দ্য পপুলেশন, ডেফিনেটলি পপুলেশনের কাছে অ্যাকসেপ্টেবল না হলে তো স্ক্রিনটা করতে দিবে না, তাই না? ট্রিটেবল অ্যাট আর্লি স্টেজ, ট্রিটমেন্ট মোর এফেক্টিভ, এটা ট্রু। দ্য ডিজিজ সাফিসিয়েন্টলি কমন, ট্রু। আনকমন কোনো ডিজিজের স্ক্রিনিং করে আপনার কোনো লাভ নাই। এক্সপেন্সিভ টেস্ট, নো। আমাদের টেস্টটা যেন হয় ইনএক্সপেন্সিভ, নাহলে আপনি এত পপুলেশনকে স্ক্রিন করতে অনেক ব্যয় হবে। রিকগনাইজেবল অ্যাট আর্লি স্টেজ, ট্রু। তাহলে আপনার এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, দেন হচ্ছে উইচ ওয়ান ওয়াজ দ্য ফার্স্ট রিপোর্টেড অকুপেশনাল ক্যান্সার, কোনটা ছিল? এটা এটার অ্যান্সার হলো দেখেন এ, চিমনি সুইপার্স ক্যান্সার। ওকে, এটা হলো ফার্স্ট রিপোর্টেড অকুপেশনাল ক্যান্সার। এটা একদম একটা ফিক্সড ইনফরমেশন বেরিয়ালফ থেকে দেওয়া। ওকে, নেক্সট আমরা এবার আসি যে answer question number 7, যে 44-year-old man with less testicular lump, ultrasound reported the testicular tumor. He is counseled regarding radical inguinal orchidectomy. Which one is the must a part of preoperative management? কোনটা আমাদেরকে করতেই হবে preoperative management? এটার অ্যান্সার হচ্ছে ই, মেজারমেন্ট অফ এএফপি অ্যান্ড এইচসিজি। এটা হলো অনকোলজির প্রিন্সিপাল, এটা আমাদেরকে ফলো করতে হবে যে টিউমার মার্কার আমাদেরকে অবশ্যই অর্কিডেক্টমির আগে এটা আমাদেরকে মেজার করতে হবে, দিস ইজ আ মাস্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে 42-year-old পেশেন্ট ডায়াবেটিক, ওনার ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি হলো। ল্যাপারোস্কোপির পরে ল্যাপারোস্কোপিতে নিউমোপেরিটোনিয়াম করা হয়েছে ক্লোজড মেথডে উইথ দ্য হেল্প অফ। এখন নিউমোপেরিটোনিয়াম ক্লোজড মেথডে আমরা কী কী করে করতে পারি, এখানে দেখেন কী কী করি, মানে অপশানগুলো কী আছে। ভেরেস নিডল, ডেফিনেটলি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরেস নিডল দিয়ে আমরা নিউমোপেরিটোনিয়ামটা ক্রিয়েট করে থাকি। আচ্ছা, ফাইন নিডল দিয়ে কিন্তু আমরা কখনো নিউমোপেরিটোনিয়াম করি না, হয় না। হাসন ট্রকার হলো ওপেন আর ক্লোজডের একটা কম্বো, বুঝছেন, দুইটার মাঝামাঝি বলে হাইব্রিড টেকনোলজি। সো হাসান অ্যাকচুয়ালি ক্লোজ মেথড না। আচ্ছা, ব্লান্ট টিপ ট্রকার, এটা হলো ওপেন মেথডের একটা অংশ। আচ্ছা, নান অফ দ্য অ্যাবভ তো কখনোই হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার হলো এ, ভেরেস নিডল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।